নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। WBSSC গ্রুপ ডির পরীক্ষা শেষ। এবার তোমরা অনেকেই ভাবছো যে স্যার কেমন কাট আপ যেতে পারে, এই ব্যাপারটা নিয়ে একটু কিছু বলুন। তোমরা অনেকেই চিন্তিত আছো যে স্যার আমাদের কি কাট আপ আমরা ক্লিয়ার করতে পারবো, আমরা কি পরবর্তী রাউন্ড অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য কি ডাক পাবো। তো এতগুলো প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। প্রপার অ্যানালাইসিস করে তোমাদের দেখাবো একদম ডেটাগুলোকে, যেটার মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের যদি এই স্কোর থাকে তাহলে তোমরা সেফ স্কোরের মধ্যে রয়েছো, অর্থাৎ তোমরা একদম কনফার্ম থাকতে পারো যে তোমাদের পরবর্তী রাউন্ডের জন্য ডাক আসবে। ঠিক আছে, তো চলো আমি এক এক করে পুরো ব্যাপারটা ক্লিয়ার করছি। তার আগে বলে দিই যে তোমরা কোন রিজিয়নে অ্যাপ্লাই করেছো, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করেছো না সাউদার্ন না ওয়েস্টার্ন রিজিয়নে। তো কোন রিজিয়নে অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে, এবং তোমাদের স্কোরটাও অবশ্যই তোমরা জানিয়ে দিও যে তোমার স্কোরটা কত আসছে, সেটাও অবশ্যই তোমরা জানিয়ে দিও। এবং এখানে বলে রাখি যে তোমাদের কাউন্ট সেটা কিন্তু 45-এ হবে। 45 কেন ব্যাপারটা বলছি, তার কারণ হচ্ছে রিটিনে হচ্ছে 40, আর তোমাদের যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তারা 5 নম্বর পেয়ে যাবে, অর্থাৎ 45-এর মধ্যে। ব্যাপারটা কিন্তু রিটিনের তোমাদের ডেফিনেটলি রিটিনের তো তোমাদের স্কোরটা তোমাদের তো আউট হবেই, সেটা তো ঠিক আছে, কিন্তু এই পুরো ব্যাপারটা নিয়েই কিন্তু ইন্টারভিউয়াররা তো ইন্টারভিউয়ের জন্য তোমাকে ডাকবে। ঠিক আছে, ইন্টারভিউয়ের জন্য ডাকবে। এই 45-এর মধ্যে তোমার কত স্কোর আসছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? 45-এর মধ্যে কত স্কোর আসছে সেটার ওপরই কিন্তু ব্যাপারটা কিন্তু হবে। অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা তো 5 নম্বর আগে থেকে ঝুলিতে ঢুকিয়ে নিয়েছে। ঠিক আছে, আর যারা নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট মানে ধরো ফ্রেশার ক্যান্ডিডেট যারা থাকবে, তাদের এই 40-এর মধ্যে তুমি কত ভালো স্কোরটা করলে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের ব্যাপারটা হবে। অর্থাৎ টোটাল 45-এর তোমার কত নম্বর থাকছে সেটার ওপরই কিন্তু তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। এবার আমি এই ব্যাপারটা তোমাদের বলবো যে কেমন কোন কোন ক্যাটাগরিতে কেমন কাট আপ যাবে, আমি সব বলবো, ডিটেলসে বলবো, একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য ক্লিয়ার করব। তার আগে বলে দিই যে তোমাদের গ্রুপ ডির 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল 4488, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। 2026 সালে 1000 ভ্যাকেন্সি মানে 1000 মতো ভ্যাকেন্সিকে অ্যাড করে 5488 মানে শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে টেন্টেড মানে অযোগ্য প্রার্থী যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল সেই ক্যান্ডিডেট 2016 সালে যারা ছিল 2349। ঠিক আছে, তাহলে এবার নন টেন্টেড ক্যান্ডিডেট মানে হচ্ছে যারা যোগ্য প্রার্থী, এই দুর্নীতির কারণে যে যোগ্য প্রার্থীদের চাকরি চলে যায় এরাই তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, অর্থাৎ 5 নম্বর এরাই ডিজার্ভ করে। তো সেই 5 নম্বর কতজন পাবে? 2139 জন ক্যান্ডিডেট। এবার তুমি কম্পিটিশনে এদের সঙ্গে কিন্তু তুমিও পার্টিসিপেট করেছো, অর্থাৎ একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বোথ কিন্তু পার্টিসিপেট করছে। তো সেক্ষেত্রে যে ফ্রেশার্স ভ্যাকেন্সি আমরা কত পাচ্ছি? 5488 2016 সালের 26 সালের ভ্যাকেন্সি। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি এখান থেকে আমরা যদি নন টেন্টেড অর্থাৎ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে যে ফ্রেশার ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি 3349। ঠিক আছে, কারা কারা তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট কারা নন ফ্রেশার্স ক্যান্ডিডেট অবশ্যই কমেন্টেও জানাতে পারো। 3349 ক্যান্ডিডেট, এরা কিন্তু 40-এর মধ্যে যে স্কোরটা পাবে, 40-এর মধ্যে তোমার স্কোরটা যেটা থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, এই যে নন টেন্টেড যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থাকছে তারা কিন্তু 45-এর মধ্যে মানে ব্যাপারটা থাকবে, অর্থাৎ টোটালি কিন্তু 45-এর মধ্যে। মানে ব্যাপারটা আমি তোমাদের একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে জটিলতা না তৈরি হয়। তোমাদের রিটিন আর হচ্ছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আর এইখানে হচ্ছে টোটাল। ঠিক আছে, তো এখানে টোটাল কত? 45। তোমাদের রিটিনের জন্য থাকছে 40 আর এক্সপিরিয়েন্সে থাকছে 5। এবার তুমি একজন ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তুমি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তো আগে থেকেই তুমি ঝুলিতে তুমি 5 নম্বর টাকা বসিয়ে নিয়েছো। এবার তুমি ধরো রিটিনে পেয়েছো হচ্ছে 32 পেয়েছো, তাহলে তোমার কত স্কোর দাঁড়ালো? 37 দাঁড়ালো। তাহলে কতর মধ্যে? 45-এ তুমি 37 পেয়েছো। ব্যাপারটা বোঝাতে পারলাম? এবার তুমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট মানে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই। এবার তুমি ধরো তুমি যে স্কোরটা করেছো সেটা হলো, ধরে নাও তুমি
33 পেয়েছো। এবার এক্সপিরিয়েন্সের জায়গাটা তোমাকে কি দেওয়া হবে, 0 দেওয়া হবে। তাহলে তুমি কত, তোমার দাঁড়ালো 33 দাঁড়ালো, কতর মধ্যে 45-এ তুমি 33 পেয়েছো। অর্থাৎ এই যে ব্যাপারটা, এই যে টোটালটা, এই 45-এই কিন্তু এবার ব্যাপারটা হবে, মানে 40 + 5 হচ্ছে ইন্টারভিউয়ের, এই এক্সপিরিয়েন্সের, ঠিক আছে। তো 45-এর মধ্যেই কিন্তু তোমাদের দাঁড়াবে যে তুমি 45-এ কত পেলে। যারা এক্সপিরিয়েন্স তারা 5 নম্বর পেয়ে যাচ্ছে, আর তোমার ক্ষেত্রে তুমি যেহেতু এক্সপিরিয়েন্স নেই, তোমার ওই 40-এর মধ্যে তুমি কত পেলে সেটা তোমাদের দেখা হবে, কারণ এক্সপিরিয়েন্সে 5 নম্বর তো তোমার ঝুলিতে থাকবে না। তো বোঝাতে পারলাম তো, এটাই হচ্ছে মেন ব্যাপারটা। এবার মেন ব্যাপারে চলে আসছি, সেটা হলো তোমাদের কাট অফ কেমন যাবে। দেখো, কাট অফ তো অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। তোমাদের কোশ্চেনের যে লেভেল, কোশ্চেনের যে মোডটা ছিল, সেটা কিন্তু ইজি মোটেই নয়। আমরা যা দেখলাম সেখানে হচ্ছে গ্রুপ সি, আমাকে স্টুডেন্টরা কোশ্চেন পেপার পাঠিয়েছে, তো সেখানে আমি যা দেখলাম যে গ্রুপ সির প্রশ্ন যেন গ্রুপ ডিতে দেখতে পেয়েছি, আর গ্রুপ ডির প্রশ্ন গ্রুপ সিতে দেখতে পেয়েছি। মানে পুরো ব্যাপারটাই যেন চেঞ্জ হয়ে গেছে। গ্রুপ ডিতে যেরকম মানে প্যাটার্নটা এসছে, স্টেটমেন্ট কনক্লুশন থেকে এসছে গ্রুপ ডিতে, এটা গ্রুপ সিতে তাও মানা যায়, বাট গ্রুপ ডিতে এসছে। তো এই সব ব্যতিক্রমী যে ব্যাপারগুলো হয়েছে, তো সেক্ষেত্রে এই যে প্রশ্নের লেভেল, এটা কিন্তু মডারেট লেভেলের একদম প্রশ্ন, যেখানে তোমাদের কেমন স্কোর আসবে। এবারে এই ব্যাপারে আমি চলে যাচ্ছি যে কেমন কাট অফ যেতে পারে। দেখো, কাট অফের ব্যাপারটা তোমাদের বলে রাখি, কাট অফ কিন্তু কম বেশি হয়, ঠিক আছে। তবে যা বলবো তোমাদের মোটামুটি এই রকম লেভেলেই তোমার যদি স্কোর থাকে, তাহলে তুমি সেফ থাকতে পারো, সেফ নিজেকে রাখতে পারো, ঠিক আছে। তো তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার যদি 33 আসে, তোমার যদি 40, মানে এর মধ্যে যদি দেখো যে তোমাদের 33 আসে, তাহলে তুমি এখানে প্লাস মাইনাস 2 করে দাও, ঠিক আছে। অর্থাৎ +2 বাড়তেও পারে, আবার -2ও হতে পারে, ঠিক আছে, কমতেও পারে। তো এখানে যদি এরকম তোমার স্কোর আসে, তাহলে তোমরা একটা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের কাট অফ ক্লিয়ার হতে পারে। তারপরে হচ্ছে ওবিসি এতে আসছি। ওবিসি এতে যদি তোমার 30 আসে, +-2, ঠিক আছে। ওবিসি বিতে চলে আসছি। ওবিসি বি, সেখানে যদি তোমার 32 আসে, +-2। অবশ্যই তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, ঠিক আছে, ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেটা কিন্তু প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে, এবং তোমার কত নম্বর আসছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের এই রিটিনের কত নম্বর আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এসসি ক্যান্ডিডেটের ব্যাপারটা বলি। এসসি হচ্ছে যদি তোমার 31 স্কোর আসে, +-2 করে দাও। তুমি যদি একজন এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি 26 যদি আসে, +-2 করে দাও। তুমি যদি একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি 29 মতো আসে, +-2 করে দাও। এবং তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে থাকো, তোমার যদি 21 থেকে 24-এর মধ্যে যদি আসে, তাহলেও তুমি কিন্তু এখানে সেফ স্কোরের মধ্যেই থাকবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের প্রপার যে ডেটা, তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করলাম যে কেমন তোমাদের কাট অফ যেতে পারে। আবার বলে রাখি যে কাট অফ তো কেউ মানুষ একেবারে ডেফিনেটলিভাবে বলতে পারে না, তবে এটা একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিও, এবং তোমাদের মতামতে কেমন কাট অফ যেতে পারে সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো। তো এখনের মতো এইটুকুই, টাটা।